ঝুড়ি ভরে পুঁইশাক তুলে নিয়ে এসেছিলেন মনের আনন্দে, কারণ তিনি জানতেন বাবা মেয়েকে দিয়ে যাওয়ার সময় মিষ্টি, কাপড় আরো অনেক কিছুর সঙ্গে দিয়ে গিয়েছেন দুটো বড় ইলিশ। মাথার ওপর রাজপ্রাসাদের মতো ছাদ দেখলেন, এত বড় বাড়ি দেখলেন, এত লোক, সবাই যেন মাথা নিচু করে সামনের দিকে ছুটছে। নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে কাউকে আসতে দেখেননি তিনি। বাবা একটু কুণ্ঠা নিয়ে জানতে চেয়েছিল, বাবা রতন, তোমার বাড়ির থেকে এগুলো আমাদের গল্পের সুতো, ইন্দুবালার ভাষায় বলতে গেলে রোদে ধোয়ানো কাসুন্দি। যত তাপ পাবে, বৃষ্টি পাবে, নিজের মৌতাতে মজতে থাকবে যতনে। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব কল্লোল লাহিড়ীর লেখা একটি বিখ্যাত উপন্যাস, ইন্দুবালা ভাতের হোটেল। গল্পটির প্রথম প্রকাশ জুলাই 2020। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মেঘলা ভট্টাচার্য। বইটির উৎসর্গে লেখক লিখেছেন ঠাম্মা, মণি, দিদা, রাঙা বড়মা আর মা, এছাড়াও বাংলার সেই সব অসংখ্য মানুষদের যাদের হাতে এখনো প্রতিপালিত হয় আমাদের খাওয়া দাওয়া, জিভে জল পড়ার ইতিহাস। তবে গল্প শোনার আগে যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি কল্লোল লাহিড়ীর লেখা বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। এখনো এইসব এতটুকু ভাবলে চিকচিক করে ইন্দুবালার চোখ। মনে হয় প্রেশারের ওষুধ খেতে বুঝি ভুলে গেছেন। বেতের ছোট্ট ঝাঁপি খোলেন, ওষুধ খান। ওপরের জানলা দিয়ে সকালের বাগানটাকে এই ছেনমিত্তির লেনেও স্বপ্নের মতো মনে হয়। রান্নাঘর ভরা খাবার শাশুড়ি দেখাতে পারেননি ঠিকই, কিন্তু তার দূরদৃষ্টি ছিল প্রখর। বুড়ি হাত ধরে নিয়ে এসেছিলেন নতুন বউকে বাড়ির পেছনের বাগানটায়। বলেছিলেন, চোখ ভরে দেখ বউ, কেমন উপচাপা হয়েছে আমার সংসার। বেদবা মানুষ আমি, শুভ কাজের ভাতের হাঁড়ি চাপানোর নিয়ম নেই আমার। নিজের সংসারে অমঙ্গল করতেও চাইনি। বাগান থেকে নিজের ইচ্ছে মতো যেটা মনে হয় সেটা তুলে আনগে। নিজের বউ ভাতের রান্নাটা যে আজ তোকেই করতে হবে। কেমন যেন চমকে ওঠেন ইন্দুবালা। এর আগে কোলাপোতায় রান্না করেননি এমনটা নয়। জোর করে ঠাম্মা রান্না করাতো নিজের কাছে নিয়ে বসে। কখনো সখনো নিজেরও ইচ্ছে করত। ভাইদের বলতেন, যাতো কলাপাতা কেটে নিয়ে আয়, আজ ফিস্টি হবে। ভাইয়েরা আরও কয়েকজনকে জুটিয়ে একগাদা শুকনো খেজুরের পাতা টানতে টানতে নিয়ে চলে আসত। খেজুরের শুকনো পাতার আঁচে ইন্দুবালা খুদ জাল দিতেন। ছোট ছোট আলু কেটে, নতুন ওঠা পেঁয়াজ কুচো করে, লঙ্কা চিরে লাল করে ভাজতেন। সবাই মিলে উঠোনে বসে যেন অমৃত খাচ্ছেন বলে মনে হতো। কিন্তু তাই বলে শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাকে রান্না করতে হবে, এমনকি নিজের বউ ভাতের রান্নাটাও। এই যে বাবা বলেছিল ছেলে নাকি মাস্টার, শিক্ষা দীক্ষা আছে, দোতলা পাকা বাড়ি, জমিদারের বংশ, রাজ্যের চাকর ঝি। আমাদের ইন্দু খাটের ওপর পা তুলে বসে খাবে। খুব একটা বেশি দিন লাগেনি নিজের শ্বশুরবাড়ির স্বরূপ চিনতে ইন্দুবালার। যে স্বামীকে মাস্টার বলে পরিচয় করানো হয়েছিল মেয়ের বাড়িতে সম্বন্ধ পাতানোর সময়, তিনি মাস্টার ছিলেন বটে, তবে তাস পাশা জুয়ার। চিতপুর পাড়াতেও বেশ যাতায়াত ছিল তার। রথের পরে পরেই আর ঘরে মন টিকতে চাইত না। মুখে বলতেন পালাকার, কিন্তু আদপেই তার ধারে কাছে কোনো কলম কোনোদিন দেখতে পাননি ইন্দুবালা, এমনকি এক ছত্র লিখতেও। কাজেই স্বামী মানিক রতন মল্লিক যাই বলতেন তাই যে ইন্দুবালা বিশ্বাস করে যেতেন তেমনটা নয়।
কিছুটা বিদ্যে তার পেটেও ছিল। শুধু প্রথম দিন তার সামনে কাবুলিওয়ালা মানিক রতনকে পিটালো, সেদিনই সবকিছু আরো পরিষ্কার হলো। হেন নেশা ছিল না যা স্বামী করতেন না। এ পাড়া বেপাড়ায় তার ভালোবাসার মানুষের অভাব ছিল না। শুধু তারা ভালোবাসত টাকার বিনিময়ে, আর টাকা যেত ইন্দুবালার গয়না বিক্রি করে। কাবুলিওয়ালা যখন বাড়ির সামনে অমন বড় মানুষটাকে বেধড়ক জুতো খুলে মারছে, কেউ এগিয়ে যায়নি। অন্য শরিকরা মুখ চাপা দিয়ে হাসাহাসি করছিল। শাশুড়ি গিয়েছিল গঙ্গা স্নানে। ইন্দুবালা কি করবেন বুঝতে না পেরে মাথায় ঘোমটা টেনে শটান রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। কি মনে হয়েছিল কাবুলিওয়ালাটার কে জানে। মানিক রতনকে ফেলে রেখে দুদিনের নোটিশ দিয়ে চলে গিয়েছিল সে। যাওয়ার আগে বলে গিয়েছিল, এমন চ্যাচরা আদমির সাথে আছিস কি করে মা তুই? সেদিনই মানিক রতনের অন্য নামটাও জেনে যান ইন্দুবালা। সবাই তাকে অলক্ষে ছ্যাচরা বলে ডাকে। দৈবের কি পরিহাস, বিয়ের পরে প্রথম দিন শ্বশুরবাড়ির ছোট্ট বাগানে শাশুড়ি যখন ইন্দুবালাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন, তখন ইন্দুবালা দেখলেন মাচার ওপরে পুঁইশাকের নতুন পাতা ওঠা ডগা। মাথা উঁচু করে যেন আকাশ দেখতে চায় তারা। ঝুড়ি ভরে পুঁইশাক তুলে নিয়ে এসেছিলেন মনের আনন্দে, কারণ তিনি জানতেন বাবা মেয়েকে দিয়ে যাওয়ার সময় মিষ্টি কাপড় আরও অনেক কিছুর সঙ্গে দিয়ে গিয়েছেন দুটো বড় ইলিশ। ইলিশের মাথা আর পুঁইশাক দিয়ে জবরদস্ত ছ্যাঁচড়া রান্না করেছিলেন সেদিন ইন্দুবালা। অত বড় ডাকাতের চেহারার স্বামী আধকড়াই ছ্যাঁচড়া একা নিজেই সাবার করেছিলেন। প্রথম রাতে তাই সোহাগ উঠেছিল তার দিক থেকে মাত্রা ছাড়া। ইন্দুবালা এত সবের জন্য প্রস্তুত ছিলেন না। যখন ঘাড়ের ওপর ওই দশাশই চেহারা চেপে বসে একটু একটু করে কৌমার্য শুষে নিচ্ছিল, তখন একবারের জন্য মনিরুলকে মনে পড়েনি তার। ব্যথায় চোখ বন্ধ করলেও উঠোনের জোনাকিগুলোকে দেখতে পেয়েছিলেন স্পষ্ট। পুকুর পাড়ের কাঁচা মিঠের আম তার ডালপালা নেড়ে ফিস ফিস করে বলেছিল, নিয়তি ইন্দুবালা, নিয়তি। সামনের ভটচাষ বাড়ি থেকে গিন্নি তার নাতনি রাকাকে পাঠিয়েছে। সে নাকি এবার সায়েন্স না কী সব নিয়ে পড়ছে। কলেজে ভর্তি হয়েছে। একটা সুন্দর দেখতে ট্যাব তার হাতে। ইন্দুবালা আঁচলে চশমা মোছেন, এগিয়ে আসেন রাকার দিকে। একেবারে মায়ের মুখ বসানো। থুতনি ধরে চুমু খান। ভালোই হয়েছে। ভাগ্যিস শান্টুর মতো হোসনি। যা দস্যু ছিল ছেলেটা। মেয়েরা মায়ের মুখ পেলে জীবনে শান্তি পায়, জানিস কি সেটা? রাকা মাথা নাড়ে। এইসব কিছুই সে জানে না। জামশেদপুরে থাকত। বাবা কলকাতার কলেজে ভর্তি করে দিয়ে বলল, এখানেই পড়াশুনো করো, পড়াও হবে আর দাদু ঠাম্মাকেও দেখাও। হাসেন ইন্দুবালা। তা ভালো, তোরা ছাড়া আর ওদের কেই বা আছে বল? তা সায়েন্স নিয়ে পড়ছিস? অত বড় কলেজ, আমি তোকে কি পড়াবো? বল্টু মন্টুকেই আমি পড়াতে পারিনি কোনো দিন। সব লোক রাখতে হয়েছিল। এরা তো দাদাদের কাছেই পড়েছে। আমি কি শেখাবো বলতো তোকে? আমতা আমতা করে বলেন ইন্দুবালা। এমনিতেই গাটা ম্যাচ ম্যাচ করছিল বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচারের বয়ামগুলো জানলার রোদে রাখেন। মাথার ওপর কাপড়ের সাদা ঢাকাগুলোকে পাল্টান। ধনঞ্জয়কে উনুন ধরাতে বলেন। রাকা পেছন পেছন ঘুরঘুর করে। ভালো লাগে ইন্দুবালার। নিজের নাতনিগুলোর থেকেও কত ছোট। বাড়িতে এমন একটা কেউ না থাকলে চলে। কেমন যেন ছেলেগুলোর কথা মনে পড়ে যায়, মেয়েটার কথাও। নাতি নাতনি নাতবউ ভরা সংসার তার। কি এমন ক্ষতি হতো এই বাড়িটায় সবাই মিলে একসাথে থাকলে? ঠিক আছে, না থেকেছে ভালো হয়েছে। তারপর সেই তো কাটাকাটি লাঠালাঠি। কম ঝক্কি পোহাতে হয়েছে এই বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে। ভাগ্যে শুনি বেঁচে থাকতে থাকতে ব্যাপারটা সেরে গিয়েছিলেন, না হলে 3 ছেলে মেয়ে নিয়ে গঙ্গায় গিয়ে ডুব দিতে হতো। ভালোবাসতেন কি বাবু মাস্টার মানিক রতন মল্লিক ইন্দুবালাকে? জিজ্ঞেস করেননি কোনোদিন ইন্দুবালা। স্বামীর সাথে কথা হতো কতটুকু?
শুধু শেষ কয়েকদিন বিছানার সাথে যখন মিশে গিয়েছিলেন, নিজের মায়ের মতোই পেটটা ফুলে উঠেছিল বেঢপ। ডাক্তার বলেছিল জল জমেছিল পেটে, অথচ মধ্যরাতে যখন জল খেতে চেয়েছিলেন, ইন্দুবালা জল গড়িয়ে দিতে এসে দেখেছিলেন সব শেষ। বাচ্চাগুলোর তখন বোঝারও বয়স হয়নি কি ক্ষতি হলো তাদের জীবনে, নাকি এই নরক থেকে চিরকালের মুক্তি লাভ। ইন্দুবালা রোয়াকে নেমে রান্নার বাসনগুলোকে ভালো করে জল ঝরাতে দেন। রাকা অবাক হয়ে জানতে চায়, এই এত বাসন ইউজ হয় তোমার হোটেলে দিদা? ইন্দুবালা হাসেন। কি আর উত্তর দেবেন ওইটুকু মেয়েকে? দোতলার ঘরে বড় কাঠের সিন্দুকটা দেখালে তো অক্কা পাবে। সব নিজের টাকায় বানানো। হাজার লোককে এখনো একবেলায় খাওয়াতে পারেন ইন্দুবালা। রান্নাঘরে ঢুকে উনুনের আঁচ দেখেন। রাকা যাই দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে। ও মাই গস, কয়লার উনুন! গ্যাস থাকতে এখনো তুমি এইভাবে রান্না করো দিদা? আমার কলেজে বললে এক্ষুনি সবাই ছুটে আসবে দেখতে, ইভেন আমাদের ম্যামও। ঘুরে তাকান ইন্দুবালা। এই তো বললি কি সব সায়েন্স নিয়ে পড়ছিস, তাতে উনুন দিয়ে কি হবে? আর তোর কলেজের লোকজনই বা দেখতে আসবে কেন? রাকা হেসে ফেলে। তুমিও দিদা? পড়ছি তো হোম সায়েন্স নিয়ে, কুকিং আমার স্পেশাল পেপার, একেবারে 100 মার্কস উইথ প্র্যাকটিক্যাল, তাই না তোমার কাছে এসেছি। ইন্দুবালা এতক্ষণে যেন ব্যাপারটা ঠাহর করতে পারেন। রান্না নিয়ে পড়ছিস নাকি তুই? সেটা আগে বলবি তো বোকামি। সায়েন্স টায়েন্স শুনে আমার তো হাত পা ঠান্ডা। ভট্টাচ গিন্নি চালাক চতুর, ঠিক বুঝেই নাতনিকে পাঠিয়েছে ইন্দুবালার কাছে। বইপত্তরে আর তোদের ওই কম্পিউটারের থেকে বেশি জানে বুড়ি, শিখে নিতে পারলে আর তোকে ঠেকায় কে? ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম আঁচ গনগনে হয়ে যায়। আগুনের পাশে পেতলের থালায় সিধে রাখেন আতপ চাল, একটা গোটা পান, কাঁঠালি কলা, একটা আস্ত সুপারি। কোনোদিন মিষ্টি জোটে তো ভালো, না হলে বাতাসা। এতে অগ্নিদেব খুশি হয়। গেরস্ত বাড়িতে অনুষ্ঠানে হাড়ি চাপানোর আগে রান্নার ঠাকুররা এইসব চেয়ে চিনতে নিত। এখনও হয়তো নেয়, কিন্তু ইন্দুবালা এই আচার মেনে চলেন প্রতিদিন। মানুষের মুখের অন্ন বিক্রি করেন, যা তা কথা নয়। সামর্থ্য যদি থাকত সবাইকে বিনা পয়সায় খাওয়াতেন ইন্দুবালা। তেমন খদ্দের যে নেই তা নয়, সেই লিস্টের খাতা না হয় অন্য কোনো দিন খোলা যাবে। ইন্দুবালার ঠাম্মা উনুনের প্রথম আঁচে কয়লার ওপর ছড়িয়ে দিতেন অল্প করে চিনি। এতে আঁচটাও ভালো হয় আর অগ্নিদেবকেও তুষ্টও করা হয়। ইন্দুবালা উনুনের পাশে ধূপ জ্বেলে দেন, উনুনের ওপর মুঠো করে ছড়িয়ে দেন চিনি। আঁচের ওপর ধক করে জ্বলে ওঠে আগুন। হাত জোর করে প্রণাম করেন। সবার পাতে অন্ন যুগীয় ঠাকুর। রাকা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে, এইসব তাদের কলেজে শেখায়নি কোনোদিন। তাদের তো সব মডিউলার কিচেন, আধুনিক ইকুইপমেন্ট। জল গরম করতে হলে জাস্ট টাইমার দিয়ে দাও। ইন্দুবালা বড় হাঁড়িতে জল বসান, দুমুখো উনুনে আর একটাতে বসান বড় লোহার কড়াই। গরম হয়ে গেলে মুগের ডাল ভাজতে থাকেন। কেমন করে ডাল আন্দাজ করতে হয়, কেমন করে জল, মাথা গুনে ভাতের চালের পরিমাণ। ইন্দুবালা শেখান রাকাকে। মনে মনে ভাবেন, এইভাবে একদিন তার ঠাম্মা তো তাকে রান্না শেখাতো। শুধু কত রকমের ফোড়ন হতো সেগুলো সব মনে রেখে দিতেন। এখনকার রাকা সেগুলো তার ট্যাবে লিখে রাখে চটপট, ছবি তোলে, ভিডিও করে। বাইরে গাড়ি এসে থামে, কেউ মা বলে ডাকে। ইন্দুবালা ঘুরে দাঁড়ান। বড় ছেলে, মেজ ছেলে তাদের বউদের নিয়ে এসেছে। যাক, বাবার মারা যাবার দিনটা তাহলে তাদের মনে আছে। যদিও মনে থাকার কথা নয়, ইন্দুবালা মনে করিয়ে রাখতেন সেই ছোট্টবেলা থেকে। রক্তকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। ছেলেরা এসেছে অবশ্য তারিখটাকে লক্ষ্য করেই। বাবাকে তো তাদের মনে নেই, কিন্তু বিশেষ দিনটা মনে আছে। এই দিনে মা যে ছ্যাঁচড়াটা রান্না করে তা সারা বছর যেন মুখে লেগে থাকে। বিয়ের পরে সবুজ রঙের একটা ট্রেনে করে ইন্দুবালা যখন শিয়ালদহ স্টেশনে নেমেছিলেন, তখন তার কাছে ইন্ডিয়া দেশটা নতুন।
খুলনার কলাপোতা গ্রামের বাড়ির উঠোনে নিভু নিভু আঁচের সামনে ঠাম্মা বাবার কাছে শোনা গল্পের সাথে তার ঢের অমিল। এত বড় স্টেশন আগে কোনোদিন দেখেননি ইন্দুবালা। দেখবেনটা কি করে? এই যে প্রথম ট্রেনে উঠলেন তিনি, নামলেনও, মাথার ওপর রাজপ্রাসাদের মতো ছাদ দেখলেন, এত বড় বাড়ি দেখলেন, এত লোক, সবাই যেন মাথা নিচু করে সামনের দিকে ছুটছে। কেউ কারোর সাথে দুদণ্ড দাঁড়িয়ে একটু কথা বলছে না, কুশল বিনিময় করছে না, যে যার খেয়ালে আছে। একটু অসতর্ক হলে, চলাফেরার একটু এদিক ওদিক হলে সবাই বুঝি সবার গায়ে হুড়মুড়িয়ে পড়বে। তখন ইন্দুবালার জিনিসপত্রের কি হবে? নেই নেই করেও তো সঙ্গের জিনিস কম নয়। মা বারবার বলে দিয়েছিল, চোখ ছাড়া করবি না ইন্দু। ঠাম্মা বলে দিয়েছিল, আগলে রাখবি সব কিছু। যদিও অদৃষ্ট বড় নির্মম খেলা খেলেছিল ইন্দুবালার জীবন নিয়ে, কোনো কিছুই তিনি আগলে রাখতে পারেননি এই ভাতের হোটেলটা ছাড়া। তবু সব কিছুর ওপর বড় মায়া তার। ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা ক্ষয়ে যাওয়া নারকেলের ঝাঁটা থেকে পোড়া দেশলাইয়ের কাঠি, কিছুতেই মন চায় না কোনো কিছু ফেলতে। সব কিছু বুড়ি জমিয়ে জমিয়ে রাখেন নিজের করে, তার উপচে পড়া স্মৃতির মতোই। মাঝে মাঝে এইসব নিয়ে যে গোল বাঁধে না তেমনটা নয়, বেশ ভালোই চিৎকার চেঁচামেচি হয়। ধনঞ্জয় তখন লোক নিয়ে এসে রেগে মেগে কিলো হিসেবে বিক্রি করে সব কিছু। বুড়ি ঘুরঘুর করে চারপাশ। ওরে মূর্খ, তুই কি করে জানবি? ঠাম্মা বলতো, বাড়ির আগাছাটাও তো দরকারি, না হলে হরিমতি খাবে কি, আর দৌদি বা দেবে কেন? ধনঞ্জয় কাইমাই করে ওঠে, বারবার তোমার খুলনার কলাপোতার গল্প শুনিও না তোমা। এখানে তোমার কোথায় হরিমতি? পোড়া দেশলাইয়ের কাঠি তোমার কাছে আগাছা? এই এত এত ঘিয়ের খালি শিশি, রং চটে যাওয়া টিনের তরঙ্গ। টান মেরে উঠোনে ফেলেছিল ধনঞ্জয়। কেমন যেন আর্তনাদ করে উঠেছিল সেই কতদিন আগের ফুলছাপ বাক্সটা। ডালাটা হা করে খুলে পড়েছিল উঠোনে, ঠিক মরে যাওয়া মানুষের মতো। তার মুখ দিয়ে কিলবিল করে বেরোচ্ছিল আরশোলা। তারাও যেন প্রজন্মের পর প্রজন্ম খুলনার কলাপোতার স্বপ্ন নিয়ে বংশবিস্তার করে চলেছে। এটা তুই কি করলি ধনঞ্জয়? এটা তোর কাছে পুরনো তরঙ্গ বলে মনে হলো? ইন্দুবালা এগিয়ে যাচ্ছিলেন একটু একটু করে। আমার বিয়ের সময় বাবা কিনেছিলেন ঢাকা থেকে, তারপর 3টে নদী পার করে নিয়ে গিয়েছিলেন খুলনা, সেখান থেকে এই কলকাতা। ধনঞ্জয় ক্ষয়ে যাওয়া নারকেল ঝাঁটায় আরশোলা মারতে মারতে বলে, তাহলে বুঝে দেখো, আর ওর জীবন প্রদীপ থাকতে পারে? ছ্যাত করে বুকে বাজে যেন ধনঞ্জয়ের কথা। তরঙ্গের জীবন প্রদীপ নিভতে পারে, তাহলে ইন্দুবালার নয় কেন? তারও তো কম পথ অতিক্রম করা হলো না। এখনো কোন মায়ায় আটকে আছেন তিনি? ঘাড় তুলে আকাশের দিকে তাকান ইন্দুবালা, এক টুকরো আকাশ দেখার জন্য। কিন্তু এখানে আকাশ কোথায়? ওই তো 4 কোণের চৌখুপ্পি, তার উপরে বাড়ির পেছনের আম গাছটা ঝাঁকড়া হয়ে এসে পড়েছে খানিকটা ভেতরে। কাঁচা আমগুলো যেন পুরুষ্ট হয়েছে গ্রীষ্মের রোদের খরতাপে। মন খারাপটা যেন কোথাও ঝুপ করে গায়েব হয়ে যায় ইন্দুবালার। আম দেখার আনন্দে এগিয়ে যেতে গিয়ে পায়ে কিছু একটা ঠেকে, নিচু হয়ে কুড়িয়ে নেন। সেই কবেকার প্রথম ট্রেন চড়ার টিকিট। বিলাতি আমরা খাবে গো নতুন বউ, বিলাতি আমরা। ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় কামরায়, মুখের সামনে এনে দেখায় আমরাগুলো। ততক্ষণে ইন্দুবালার কপালের চন্দন ফিকে হয়ে গেছে, গলায় রজনীগন্ধার মালা বাসি, চোখের কাজল কিছুটা ধেবড়ে গেছে। বাকিটা রাখা আছে বিস্ময়ে মাখামাখি হয়ে। মাথা নাড়েন ইন্দুবালা। না, তিনি খাবেন না। জানলার দিকে তাকিয়ে ভাবেন, এই ফল আবার কিনে খেতে হয় নাকি? তাদের গ্রামে ফেলা ছাড়া যেত। কাঁচা কাঁচা দেশও আমরা পেরে আনতো ভাই, মা চাটনি করত, নুন দিয়ে কুটি কুটি করে কেটে সবাই ঘুমিয়ে পড়লে ভাই বোনে খেত বোসদের পুকুর পাড়ে বসি। বৃষ্টির জল মেখে আমরা পাকত অম্বুবাচি পার করি। ঠাম্মা সারাদিন উপোস করে থাকত, একবেলা ফলাহার, কখনো ছাতু ভিজে কিংবা সারাদিন মিছরির জল। বাবা এনে দিতেন ছানা, কলা, সেই সব মুখে তুলতেন না তিনি।
সব যেত নাতি নাতনির পেটে। অতবার চা খাওয়ার যার অভ্যেস ছিল, সেও ওই কটা দিন চা না খেয়ে দিব্যি কাটিয়ে দিত। ইন্দুবালা বিধবা হবার পর এত সব কিছু মানেননি, তার সম্ভাবনাও ছিল না। তার লক্ষ্মী থাকতে তা করতেও দিত না। মাস্টার রতনলাল মল্লিক তাকে অনেক ছোট বয়সে বিধবা করে কেটে পড়েছিলেন পরপারে। দায়ে ফুরিয়েছিল তার। বড় ছেলেটাও এত ছোট তখন যে মালসার খাবার খাবে কি করে। নিজে হাতে স্বামীর মুখাগ্নি করেছিলেন ইন্দুবালা। শ্রাদ্ধ, নিয়মভঙ্গের দিন লক্ষ্মীর এনে দেওয়া ট্যাংরা মাছ আর বাড়িতে দেওয়া বড়িতে একটি তরিজুতের ঝোল রেঁধেছিলেন। অনেকদিন পর ছোট ছোট ট্যাংরার মাথাগুলো চুষে চিবিয়ে খাওয়ার সময় মনে পড়েছিল ঠাম্মার কথা। অম্বুবাজিতে সারাদিন উপোস করে থাকার পর ছাতু খেতে খেতে তার যখন আর কিছু মুখে রুচত না, তখন খোসা ছাড়িয়ে পাকা আমড়া মুখের কাছে ধরতেন ইন্দুবালা। ঠাম্মা চুষে চুষে সেই বুনো ফলের সব রসটুকু খেয়ে নিত। সারা ঘর ম ম করত পাকা আমড়ার গন্ধে। এসব কথা কোনোদিন ইন্দুবালা কাউকে বলতে পারেননি, এমনকি ছেলে মেয়েদেরকেও না। নাতি নাতনি তো অনেক দূরের কথা। কিছু কিছু জানত মা চলি লক্ষ্মী, কিন্তু সে তো আজ কোন সুদূরের অতিথি। সেদিনের সেই ট্রেনের কামরায় বিলাতি আমরাই শুধু উঠেছিল তাই নয়, চিরুনি, পাতাবাহারে ফুলগাছ, সূচ, বশীকরণের ওষুধ, কৃষ্ণনগরের সরভাজা, শান্তিপুরের ভাজা মিষ্টি, সব কিছু। তার ভাই মাঝে মাঝে বায়না করে খাচ্ছিল, কিন্তু ইন্দুবালার নিজের খেতে ইচ্ছে করেনি কিচ্ছু। এমনকি নতুন জরির চুল বাঁধার ফিতিয়ে দেখেও কিনতে ইচ্ছে হয়নি। জানলার পাশ দিয়ে তখন বেরিয়ে যাচ্ছিল মাঠঘাট, নদী, নৌকা, গ্রাম, ইঞ্জিনের কয়লার কালো ধোয়া। চোখ বড় বড় করে দেখছিলেন তার বয়সী মেয়েরা কাজে যাচ্ছে, কলেজে যাচ্ছে। ইন্দুবালা কলেজ যেতে চেয়েছিলেন, পড়তে চেয়েছিলেন, কিন্তু কোথা থেকে যে কি হলো, মনিরুলের সজল কালো চোখ দুটো বাধা থাকলো তার অন্তরে। নকশি কাঁথার মাঠের সাজুর মতোই তাকে সব স্মৃতি উপড়ে নিয়ে চলে আসতে হলো এপারে। রূপাই থেকে গেল অনেক দিনের পুরনো অতীত হয়ে। ট্রেনটা জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল কোনো এক স্টেশনে। কান ফাটানো আওয়াজ শোনা গেল বন্দুকের। ঝুপঝুপ করে ট্রেনের জানলা পড়তে শুরু করলো। একদল ছেলে মেয়েকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালালো, কাঁদানে গ্যাস ছুড়ল। মাস্টার রতনলাল মল্লিকের ঘুম ভেঙে গেল। তিনিও বিরক্ত হয়ে ইন্দুবালার সামনের জানলা ফেলে দিলেন। গোটা কামরায় এক অসহ্য গুমট গরম। বাইরে চোখ জ্বালা করা ধোয়া। কানে এলো গর্জনের মতো স্লোগান, পুলিশ তুমি যতই মারো, মাইনে তোমার 112। আবার একটা কাঁদানে গ্যাসের সেল ফাটল। কামরার ভেতরে লোকগুলো কেমন যেন ভয়ে কুঁকড়ে গেছে। তারই মধ্যে কয়েকটা ছেলে মেয়েকে হুড়মুড়িয়ে ট্রেনের কামরায় উঠতে দেখল ইন্দুবালা। ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলতে শুরু করলো। মাথা ফেটে যে ছেলেটার রক্ত পড়ছে, সে চিৎকার করে বলল, ভয় পাবেন না বন্ধুরা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে একবেলা করে খাওয়ার পরামর্শ দিয়ে নিজেদের ক্যাবিনেটের মন্ত্রীদের পেট ভরাচ্ছেন, সেই শাসনের অবসান চাই আমরা। যে তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে, সেটা আর যাই হোক এই সরকার সামলাতে অপারগ। তাই আমরা যারা দুবেলা দুমুঠো এখনো খেতে পাচ্ছি, রেশনে গিয়ে পচা চাল আর গম কিনতে পারছি, তারা যদি এগুলো যারা একদম পারছেন না তাদের সাহায্যে কিছু দান করেন, তাহলে লোকগুলো না খেয়ে অন্তত মরবে না। কমরেড, দয়া করে ভুলে যাবেন না, এখন এই দেশে একবেলাও খাবার না জোটা লোকের সংখ্যাটা অনেক। ছেলেটা বলে চলেছিল, আর কয়েকটি ছেলে মেয়ে কৌটো নাড়িয়ে অনুদান চাইছিল। সবটাই ইন্দুবালার কাছে নতুন। একটা তারই বয়সী মেয়ে তার সামনে এসে যখন অনুদানের কৌটো ধরল, ইন্দুবালার খুব ইচ্ছে করল তার সেই কৌটোতে দুয়ানা হলেও দেই, কিন্তু তার কাছে কোনো পয়সা ছিল না। গা ভর্তি ছিল সোনার গয়নায়। কৌটো ধরা মেয়েটা কেমন অবাক হয়ে তাকিয়েছিল ইন্দুবালার দিকে। তার বর মাস্টার রতনলাল মল্লিক খিচিয়ে উঠলে সরে গিয়েছিল মেয়েটা। খারাপ লেগেছিল ইন্দুবালার। মানুষগুলোর পেটের ভাতের জন্য ওরা রাস্তায় নেমেছে, ভিক্ষে করছে। তারা যদি দুবেলা ভরপেট খেতে পারে, তাহলে যে দোরগোড়ায় এসে অভুক্ত দাঁড়াচ্ছে, সে পাবে না কেন? সেই ইন্দুবালা তখনও জানতেন না তিনি একদিন একটা ভাতের হোটেলের মালিক হবেন।
দুবেলায় তার হোটেলে পাত পড়বে অসংখ্য মানুষের। সেই হোটেল থেকে পয়সা ছাড়াও খাবার বিলির বন্দোবস্ত থাকবে, সেটা 70-এর জ্বালাময় সময়ে হোক কিংবা আরও অনেক পরে মানুষগুলোর কাজ হারানোর সময়। সবাই জেনে গিয়েছিল এই একটা জায়গায় এমন এক অন্নপূর্ণা আছেন যার ভাতের হাঁড়ি কারো জন্যেই কোনোদিন খালি হয় না। নতুন কনে ইন্দুবালার সঙ্গে মালপত্র হিসেবে ছিল বড় নকশা করা দুটি তোরঙ্গ, দানের বাসনের বড় ঘড়াটা। বাবার হাতে ছিল ওপারের বাজারের জোড়া ইলিশ, ভাইয়ের হাতে ছিল দইয়ের বড় হাঁড়ি। বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাতে ছিল বিয়ের ছাতা নিপাট ভাঁজ করা, কাঁধে ফেলা ছিল দানের শাল, হাতে চকচক করছিল আশীর্বাদের দুভরি সোনার আংটিটা। স্টেশনে ট্রেন থামলে বরের বাড়ি থেকে লোক আসা দস্তুর ছিল, কিন্তু কনেকে যেভাবে গল্প শুনিয়েছিল তার বাড়ির লোকেরা, সে আরও অনেক কিছু ভেবে রেখেছিল। ব্যান্ড পার্টি, রং মশাল, ফানুস, কিন্তু এইসবের ছিটে ফোটা ইন্দুবালার আশেপাশে কিছু ছিল না। নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে কাউকে আসতে দেখেননি তিনি। বাবা একটু কুণ্ঠা নিয়ে জানতে চেয়েছিল, বাবা রতন, তোমার বাড়ির থেকে? কথা শেষ করতে দেয়নি মাস্টার রতনলাল মল্লিক। তার সযত্নে লালিত বাবরি চুলের গোছা নেড়ে বলেছিল, তাই তো, এখন এখন যে কি করি? বউ ভাতের জোগাড় যত্নে লেগে গেল কিনা লোকজন। পুরুষ বলতে বাড়িতে তো আমি একাই। বাবা বিচলিত হতে বারণ করেছিলেন জামাইকে, তিনি থাকতে চিন্তা তো কিছুই নেই। শুধু এত জিনিস বলে লোকজনের খোঁজ করা, তা দুটো কুলি নিলেই হয়ে যায় আর কি। বাবা দুটো কুলির মাথায় তুলে দিয়েছিলেন প্রায় সবটুকু, আর যেটুকু ছিল কুড়িয়ে বাড়িয়ে সবার হাতে হাতে ধরে গেল। কপোতাক্ষর গায়ের মেয়ে যখন ভাগীরথীর পাড়ে এসে প্রথম পা দিল, কেউ শাঁখ বাজাল না, দুধে আলতা মিশিয়ে কেউ পা ছোঁয়াতেও বলল না। ঈশ্বর পাটনির মতো কেউ আদর করে পার করে দিল না শ্বশুরবাড়ির দৌড়টা। কিন্তু সে গল্প আমাদের জানা। যতই মাস্টার রতনলাল মল্লিক বলুন না কেন, বৌভাতের আয়োজনে বাড়ির সবাই ব্যস্ত আছে। আমরা তো জানি ইন্দুবালার বৌভাতই হয়নি। কাকপক্ষীটিও টের পায়নি ইন্দুবালার শাশুড়ি এক বংশ ঘটির মাঝে একটা বাঙ্গাল মেয়ে বউ করে নিয়ে আসছেন। বাড়ির সামনে থেকে বাবা আর ছোট্ট ভাই চলে যাচ্ছে অপমানিত হয়ে। তাদের কেউ একটু জল খাওয়ার কথা পর্যন্ত বলছে না, যে বাবাকে এরপর আর কোনোদিন দেখতে পাবেন না ইন্দুবালা। ভাই গিয়ে যোগ দেবে আরও অনেক পরে ৭১-এর মুক্তিযুদ্ধে। এগুলো আমাদের গল্পের সুতো। ইন্দুবালার ভাষায় বলতে গেলে রোদে থোয়ানো কাসুন্দি। যত তাপ পাবে, বৃষ্টি পাবে, নিজের মৌতাতে মজতে থাকবে যতনে। কলকাতা শহর তখন বেশ সরগরম। মিছিলের পর মিছিল চলেছে রাস্তা জুড়ে। মানুষের পাতে ভাত নেই, মনে সুখ নেই। খাবার নিয়ে যে আন্দোলন হতে পারে ইন্দুবালা জানতেন না এই শহরে না এলে। স্টেশনের বাইরে থেকে অনেক দরদাম করে বাবা একটা ট্যাক্সি ভাড়া করেছিলেন। সেই ট্যাক্সির মধ্যে ইন্দুবালা, তার ভাই, বাবা আর মাস্টার রতনলাল মল্লিক ঠিক এঁটে গিয়েছিলেন। সঙ্গে ছিল সেই সব জিনিসগুলো যা আজ ধনঞ্জয় কুড়িয়ে বাড়িয়ে ফেলে দিতে চাইছে। ও কি জানে এগুলোর মাহাত্ম্য? গজগজ করে বুড়ি ভাঙা তরঙ্গটার সামনে বসেন। ততক্ষণে ডালে ফোড়ন পড়েছে। ৯টা বাজতে চলল। কলেজের ছেলেগুলো খেতে আসবে। ইন্দুবালার কাজের তাড়া পড়ে যায়। ট্যাক্সির জানলার পাশ আর ট্রেনের জানলার ধার ঠিক এক জিনিস নয়। ট্রেনের জানলার পাশে কত গ্রাম, নদী, জলা জঙ্গল, আর ট্যাক্সির পাশে শুধুই ধূসর শহর। খেতে না পাওয়া মানুষের মিছিল। তখনও প্রথম ট্রেনে ওঠার ঘোরটা যেন কাটেনি ইন্দুবালার। অল্প অল্প মাথাটাও কি টলছিল ট্রেনের দুলুনির সাথে। তার রেশ রয়ে গিয়েছিল অনেক দিন। কলকাতায় এসেই মনিরুলকে লুকিয়ে চিঠি লিখেছিলেন ইন্দুবালা। জানিস মনিরুল, সে যে কি ভীষণ বস্তু তোকে না বলে বোঝাতে পারবো না। আমাদের সেই বাঁশ গাছে দোল খাওয়ার মতো। তুই নিশ্চয়ই এতদিনে ঢাকায় পড়তে চলে গিয়েছিস। অনেক কিছু দেখা হয়ে গেছে তোর, অনেক নতুন বন্ধু হয়েছে।
আমার কথা মনে পড়ে আর? বসদের পুকুর, খানার ধারের ল্যাংড়া, গাজনের মাঠ, কপোতাক্ষের ঘাট, আমি কিছু ভুলিনি মনিরুল। এখনো কি নানি সন্ধে হলে বিষাচ্ছিন্ন পড়েন? তুই কি এখনো রাতের আধারে বাঁশি বাজাস? লণ্ঠনের আলোয় পড়িস নকশি কাঁথার মাঠ? ঢাকাতে কি তোর দেখা হলো আমাদের প্রিয় কবি জসিমউদ্দিনের সাথে? আমার যে সব কথা, সব কিছু বড্ড জানতে ইচ্ছে করছে মনিরুল। আমি যে তোকে। এরপর আর লেখা এগোতে পারেননি ইন্দুবালা। তিনি মনিরুলকে কি ভালোবাসেন, পছন্দ করেন, একসাথে থাকতে চেয়েছিলেন? নিজের কাছে উত্তরগুলো স্পষ্ট নয়। যেমন ঠিক স্পষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আদৌ হয় কিনা, কিংবা ভালোবাসার অপর নাম শুধু শরীর কিনা। যে শরীরটাকে মাস্টার রতনলাল মল্লিক তার 6 বছরের বিবাহিত জীবনে 3-3টে বাচ্চার মা বানানোর ফ্যাক্টরি করে দিয়ে হঠাৎ উবে যাবেন কর্পূরের মতো হাওয়ায়। শরীরের সেই না পাওয়া কিংবা প্রচণ্ড পাওয়া কষ্টগুলো নিয়ে ইন্দুবালাকে বেঁচে থাকতে হবে দিনের পর দিন। তাও মলিন হবে না স্মৃতিগুলো, মানুষগুলো। টকবক করে ভাত ফোটে, ডাল ফোটে, মাছের ঝোলে মাছগুলো যেন ফুটতে ফুটতে ফরফর করে নিজেদের মধ্যে কথা বলে। 3-3টে উনুন জেলে সেই স্মৃতি সম্ভাষণের আসন সাজান ইন্দুবালা। নতুন যে দেশটায়, শহরটায় তিনি এসে পড়লেন, এই দেশ নিয়ে, শহর নিয়ে এর আগে তিনি কম গল্প শোনেননি। বাবার বাবা মানে ইন্দুবালার দাদু একসময় নাকি কাজ করতেন কলকাতার বন্দরে। সেখানে সাহেব শুভর খাতা লিখে তার দিন গুজরান হতো। বড় বড় জাহাজে করে কত শত যে জিনিস আসতো তার কোনো ইয়ত্তা ছিল না। মেম সাহেবের ছোট্ট চিরুনি থেকে বেলজিয়াম কাচের আয়না, ইন্দুবালার গ্রামের বাড়িতে ঠাকুর দেবতার যা মূর্তি ছিল, লক্ষ্মী থেকে শুরু করে শিব, সব কিছু তার দাদুর আনা। জার্মান চিনেমাটিতে বানানো সব হিন্দু দেবদেবীর মূর্তি। কলকাতার বড়লোক বাড়িতে ছেলে মেয়েদের খেলার জন্য বিদেশ থেকে আনাতেন বাড়ির লোকেরা। অনেক সময় বিয়ের তত্ত্ব যেত। পুতুলগুলোর তলায় লেখা থাকত মেড ইন জার্মানি। বেশ নাম ডাক ছিল এই শিল্পের। ঠাম্মার খেলার জন্য দাদু এইসব পুতুল মাঝে মাঝে নিয়ে গেলেও ঠাম্মা সব কিছু সাজিয়ে রাখত পুজোর ঘরে। লক্ষ্মী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিয়ে কেউ খেলে নাকি? শুক্রবার হলেই দাদু বাড়ি ফিরত শিয়ালদহ স্টেশন হয়ে খুলনায়। একটা সবজেটের ট্রেন দাদুকে নামিয়ে দিত কপোতাক্ষের ওপারে। শনি রবি বাড়ি থেকে আবার সকালের ট্রেন ধরে কলকাতায়। বাবাও দাদুকে অনুসরণ করেছিলেন। দাদুর কাছে কাজ শিখতে শিখতে কলকাতায় পড়াশুনো চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মাঝখান থেকে দেশটা স্বাধীন হলো। শুধু স্বাধীন হলো তাই না, দেশটা দুটুকরো হলো। মানে অনেক কষ্ট আর হতাশা নিয়ে দাদুর সাথে বাবা ফিরে এলেন। মনে অনেক কষ্ট আর হতাশা নিয়ে দাদুর সাথে বাবা ফিরে এলেন খুলনার কলাপোতায়। যা টাকা জমিয়েছিলেন দাদু, সেই টাকায় কিছু জমি কিনলেন, একটা টোল খুললেন। সেখানে পড়াতে শুরু করলেন গ্রামের ছেলে মেয়েদের। বাবা জমি জমার কাজ নিয়ে পড়ে থাকলেন। দেশ ভাগ হয়ে যাবার পর দাদুর কলকাতায় অনেক বন্ধুবান্ধব তাকে বারবার বলেছিল ইন্ডিয়াতে থেকে যেতে। দাদু রাজি হননি। যেই গ্রামের মাটিতে তার বাবা মা পূর্বপুরুষেরা পঞ্চভূতে বিলীন হয়েছেন, সেখানেই তিনিও থাকতে চেয়েছিলেন। তার অবিচল সিদ্ধান্ত থেকে কেউ টলাতে পারেনি। তাহলে যেখানে সবাই রয়ে গেল ওই পারে, সেখানে একমাত্র ইন্দুবালা তাদের পিতৃপুরুষের স্মৃতি তর্পণের জন্য কেন রয়ে গেলেন এপারে? একমাত্র ইন্দুবালাকেই ওপারে পাঠাতে হবে। অনেকের মতো কেন তিনি নিজেও সিদ্ধান্ত নিলেন না এপারে চলে আসার? ইন্দুবালা জানতেন বাবা শিকড় ছাড়া হতে পারতেন না, মাও না, ঠাম্মাও না। আর ভাই, তার কথা শোনার আখরে ইতিহাসে না লেখা থাকলেও ইন্দুবালা জানেন ওই যে মুক্তোর মতো বর্ণ পরিচয়, সেখানেই লুকিয়ে আছে তার ভাই, লুকিয়ে আছে বাংলা ভাষার রাষ্ট্র গড়ার দাবিতে। গোটা বাড়ির জানলা দরজাগুলো হুটোপাটি করে পড়ার শব্দে ইন্দুবালার ঘুম ভেঙে যায়। দুপুরের হোটেলের কাজকর্ম শেষ করে তাকে এখন একটু গড়িয়ে নিতে হয়।
না হলে রাতের দিকে আর উনুনের সামনে দাঁড়াতে পারেন না। কাঁচা ঘুম চোখে তাকান ইন্দুবালা বাইরের দিকে। আকাশ কালো করে মেঘ করেছে, কাল বৈশাখী। কোনো রকমে গাঁটের ব্যথা সামলে তিনি উঠে পড়েন। ধনা, ধনা করে চিৎকার করেও ধনঞ্জয়ের কোনো সাড়া পাওয়া যায় না। বাজার করতে গেল নাকি এখনই? ইন্দুবালা কোনো রকমে ওপরের ঘরের জানলাগুলো বন্ধ করার চেষ্টা করতে লাগলেন, আর ঠিক তখনই তার নজর গেল উঠোনে। বাগানের গাছটা থেকে টুপটুপ করে আম পড়ছে ঝড়ে। সেই দিনও কি এমন ঝড়টাই হচ্ছিল না? তবে সেটা ছিল ভোর, আর আজ বিকেল। ইন্দুবালা নামতে থাকেন সিঁড়ি দিয়ে, কিন্তু তার মন যেন ছুটছেন ইন্দুবালা, ছুটছেন তীর বেগে, হাতে লণ্ঠন। ভোর হতে তখন অনেক দেরি। পেছনে ছুটছে ছোট্ট ভাইটা, তার পেছনে মা, তারও অনেক পেছনে ঠাম্মা। গোটা আম বাগান জুড়ে কলাপোতার লোকজন যেন জড়ো হয়েছে ওই আধার ভোরে। প্রায় 100 গাছের বাগান যাদের, তারাও এসে জড়ো হয়েছে। শিলের মতো আম পড়ছে। কেউ মারামারি করছে না, রেশারেশি না। সবার কোচর ভরে উঠছে কাঁচা মিঠে ল্যাংড়া বোম্বাই আমে। ঝড়ের সাথে শুরু হচ্ছে বৃষ্টি। করকর করে বাজ পড়ছে। দূরে দাঁড়িয়ে থাকা ভাইটা ঠকঠক করে কাঁপছে। ছুটে গিয়ে নিজের আঁচলে জড়িয়ে ধরেন ইন্দুবালা। লেবু পাতায় করম চা, যা বৃষ্টি চলে যা। কিন্তু বৃষ্টি থামার নাম নেই। গায়ে যেন বরফ জলের ঠান্ডা। ভাই বোন ঠকঠক করে কাঁপে। দুজনে আগলে রাখে কোচরে জমানো আমগুলোকে। একটা সময়ে ইন্দুবালা হঠাৎই বুঝতে পারেন চারপাশে বৃষ্টি পড়ছে, কিন্তু তাদের মাথায় বৃষ্টি নেই কেন? ওপর দিকে তাকাতে ইন্দুবালা দেখলেন একটা বড় কচু পাতা। সেটা ধরে আছে মনিরুল। কি যে ভালো লেগেছিল সেদিন ইন্দুবালার, বলে বোঝাতে পারেননি কাউকে। বলার সুযোগ ছিল না। কম কথা বলা মেয়েটি রুমালের ওপর সুতো দিয়ে একটা ছেলেকে এঁকেছিল। তার হাতে দিয়েছিল একটা কচুর পাতা, আর মেয়েটাকে রেখেছিল দূরে, এলো চুলে, বৃষ্টির মধ্যে। ইচ্ছে ছিল মনিরুলকে নিজে হাতে করে দেবে, সেটা আর দেওয়া হয়নি। জ্বর বেঁধেছিল সেবার খুব। 7 দিনের মাথায় পথ্যি পেয়ে তবে মেয়ে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল। গ্রীষ্মের রোদে ঘর থেকে বেরিয়ে মন ভালো হয়ে গিয়েছিল ইন্দুবালার। ঠাম্মা সেই ঝড়ে কুড়োনো আমগুলোকে দিয়ে আম তেল বসিয়েছেন রোদে। সূর্যদেব গোটা গ্রীষ্মকাল জুড়ে রোদে তাতিয়ে তেলে মিশিয়ে কাঁচা আমগুলোকে জারিয়ে দেবেন নকুলের ঘানির খাঁটি সর্ষের তেলে। তারপর সেই তেল দিয়ে সারা বছর যা খাওয়া দাওয়া চলবে তার কোনো হিসেবের কুলকিনারা পাওয়া যাবে না। আম তেল দিয়ে মুড়ি মাখা হবে, গরম ভাতে ঘিয়ের বদলে খাওয়া হবে, মাছের ঝোলে বিশেষ করে সরল পটিতে আমের গন্ধ দেওয়ার জন্য আম তেল ব্যবহার হবে। আর গ্রামে পোয়াতির সংখ্যা নেহাত কম থাকে না সম্বৎসর, তারাও পাবে। পাতা কুড়োতে এসে খেন্তির মা পাবে, টিফিনে মনিরুল পাবে, ফকিরি গান করতে আসা ভিখারি পাবে। চুরি করে ঠাম্মার আম তেল খেতে খেতে গরমের ছুটির দুপুরগুলো কেটে যাবে। বৃষ্টিটা সবে থেমেছে। ইদানিং হয়েছে কি, কলকাতার এই ধরনের হুট করে বৃষ্টিতে সবাই কেমন যেন তালকানা হয়ে যায়। ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে অটোচালক সবাই। প্রদীপ নিজেই ড্রাইভ করে মায়ের সাথে দেখা করতে এসেছে, কিন্তু গাড়ি পার্ক করবে কোথায়? ইন্দুবালার ভাতের হোটেলের সামনে একটু বৃষ্টিতেই গোড়ালি সমান জল। সেখানে আবার কোথায় গর্ত আছে, নর্দমা আছে, সেই সব দেখি গাড়ি পার্ক করতে প্রদীপের অনেকটা সময় লেগে যায়। এতক্ষণে বাড়িটার দিকে তাকানোর সময় হয় তার। আর বাড়িটার দিকে তাকাতেই কেমন যেন কু গেয়ে ওঠে মনটা। গোটা বাড়ি জুড়ে অন্ধকার, কেউ কোথাও নেই। এমনকি সামনের বোর্ডে লাগানো আলোটাও আজ জ্বলছে না। প্রদীপ অনেক দিন পর মায়ের সাথে দেখা করতে এলো। আসবো আসবো করে আর আশাই হয় না। আজ এইটা কাল ওইটা লেগেই থাকে। আজকে আসার আরও একটা কারণ হচ্ছে, এইবার পাসপোর্টটা ফার্দার রিনিউ করার আগে সে একবার বাংলাদেশ ট্যুর করতে চায়। একটা প্যাকেজেও পাচ্ছে প্রায় কিছু না দিয়েই। ছেলে বুবাই বলল,
যাও না ঠাম্মির দেশে, কি সব তোমাদের কলা পোতা ফোতা। আইডিয়াটা খারাপ লাগেনি প্রদীপের। বউ সম্পূর্ণ রাজি হয়ে গিয়েছিল। কর্মসূত্রে স্বামীর সাথে তার বাইরের অনেক দেশ ঘোরা, কিন্তু বাংলাদেশ যাওয়া হয়নি। নিজের চোখে হাতে করে একটু ঢাকাই মসলিন দেখে আসার ইচ্ছে আছে তার, সাথে কিছু কেনারও। এবার মা রাজি হলে তাহলে পাসপোর্টের একটা ঝামেলা থাকবে। মায়ের পুরনো পাসপোর্টটা আছে কিনা সেটাও দেখা দরকার। প্রদীপ যদিও জানে পাসপোর্ট করাতে সময় লাগবে না, বুবাইয়ের বন্ধু কাজ করে ফরেন সার্ভিসে, তাড়াতাড়ি হয়ে যাবে সব। সম্পূর্ণই তাকে ঠেলে পাঠালো একবার কথা তোলবার জন্য। মেজাজ যা মাঝে মাঝে থাকে বুড়ির। বাড়ি থেকে যখন বেরিয়েছিল প্রদীপ, বৃষ্টি ছিল না। এই দিকেই হয়েছে তাহলে ভালো। প্রদীপ এগিয়ে গেল ভেতরের দরজার দিকে। সিঁড়ির আলো জ্বালালো। বাইরের বারান্দার না, কোথাও কেউ নেই। দুবার ডাকল মা মা বলে, উত্তর এলো না। প্রদীপ চিৎকার করে ডাকল ধনঞ্জয়কে। ধনঞ্জয় নেই। কেমন যেন ভয় পেয়ে গেল প্রদীপ। যদি মা সত্যি না থাকে। এই কথাটা এই প্রথম ভাবল, যেন সিনিয়র সিটিজেনের ক্যাটাগরিতে সবে প্রবেশ করতে যাওয়া প্রদীপ। এমনভাবে কোনোদিন এর আগে মনে হয়নি। মা থাকলে জগৎটা তার একরকম, আর মা না থাকলে আরেক রকম। বাবাকে তার ঝাপসা মনে পড়ে। ঘুড়ি ওড়ালে বাবা লাটাই ধরা শেখাতো, ব্যাস ওইটুকুই। তার তো তাও এটা মনে আছে, ভাই আর বোনের সেটুকুও তো মনে নেই। সবটাই তো তিনজনের মাকে ঘিরে। একবার কি ফোন করবে তাহলে ভাইকে, খুকুকে? কিন্তু কি বলবে? ছেনমিত্তির লেনে ইন্দুবালা ভাতের হোটেলে সে এসেছে, অথচ ইন্দুবালাকে খুঁজে পাচ্ছে না। বাইরের দিকে পাতকোতলায় উঠোনের কাছে এসে আর একবার কাপা কাপা গলায় ডেকে উঠল প্রদীপ, মা। এবার খুব শান্ত গলায় উত্তর ভেসে এলো, আয়। প্রদীপ তার মায়ের গলা শুনতে পেল, কিন্তু মাকে সে দেখতে পেল না। তখনই মোবাইলের টর্চ জ্বালালো। কোথায় তুমি মা? আর অবাক হয়ে দেখল তার মাকে। কাক ভিজে হয়ে সন্ধ্যের উঠোনে ঝাঁকড়া আম গাছের ডালটার নিচে বসে আছেন ইন্দুবালা। চারপাশে জড়ো করা ঝরে পড়া কাঁচা আম। প্রদীপ এগিয়ে যায়, জড়িয়ে ধরে তার মাকে। মা, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? পড়ে গিয়েছিলে নাকি? এই বয়সে কি এইভাবে এত বৃষ্টির মধ্যে? আমাকে ধরো মা, প্লিজ আমাকে ধরো, শক্ত করে ধরো। ইন্দুবালা ছেলের হাত ধরেন। সেই আধো আলো আধো অন্ধকারে আধুনিক মোবাইলের এলইডি লাইটে ইন্দুবালা বলে ওঠেন, আমাকে একটু তেল কিনে দিবি খোকা? আম তেল বানাবো। এমনটা নয় যে ইন্দুবালার তেল কেনার টাকা নেই। এমনটা নয় ইন্দুবালা এইভাবে ছেলেদের কাছে টাকা চান। কোনোদিন কারো কাছে একটা টাকাও হাত পেতে চাননি, সেই প্রথম দিন লক্ষ্মী টাকা দিয়ে ভাত খেয়ে যাওয়ার পর। তারপর থেকে ক্যাশ বাক্স ভর্তি থেকেছে সবসময়। তাই প্রদীপ একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। তার মনে ভয় ছিল ছোটখাটো কোনো সেরিব্রাল অ্যাটাক হয়েছে কিনা। ততক্ষণে সারা রাজ্যের বাজার ঘুরে ধনঞ্জয় এসে গিয়েছিল। প্রদীপ একটু দেরি না করে অ্যাম্বুলেন্স ডেকেছিল, সোজা নিয়ে গিয়েছিল হসপিটালে। এমার্জেন্সি ডাক্তার বরং উল্টো কথা শোনাল প্রদীপকে। আম তেল করবেন বলে তেল কিনে দিতে বলেছেন বলে সোজা হসপিটালে নিয়ে চলে এসেছেন। আচ্ছা ছেলে তো মশাই। প্রদীপ কিছুতেই বুঝতে চেষ্টা করল না এই ইন্দুবালা কি ধরনের মানুষ। বরং ডাক্তার অবাক হয়ে গেলেন। দুবেলা এখনো ৩০০ লোকের রান্না করা কুটনো কাটা ইন্দুবালা করেন কি করে? আতিপাতি খোঁজ নিয়ে হোটেলের ঠিকানা নিয়ে দুটো অ্যান্টাসিড লিখে ডাক্তার ছেড়ে দিলেন ইন্দুবালাকে। তার সাথে ইন্দুবালা তাকে বলে এলেন সকালে উঠে লেবুর জলের সাথে মধু খাওয়ার নিদান। তাও যে সে মধু নয়, সর্ষে ফুলের মধু। গরম জলের মধ্যে ঘুরবে তার ঝাঁজ, আপনি চর্বি যাবে কমে। ইন্দুবালার শরীর যখন বেশ ভালো, তেলের মধ্যে আমগুলো যখন বেশ চুবো চুবো হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রদীপ তার বউকে নিয়ে এলো একদিন। সেদিন যে কথাটা পারা হয়নি
এবার বলেই ফেলল সাহস করে, যাবে মা আমাদের সাথে বাংলাদেশ? ইন্দুবালা খুব যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তেমনটা নয়। এঁচড় কাটছিলেন হাতে তেল মেখে, আঠা পেঁচিয়ে পেঁচিয়ে। কুটনো কাটা থেমে গেল তার। বিয়ের পরে যখন দেশ থেকে এসেছিলেন তখন সেটা ছিল পূর্ব পাকিস্তান, আর আজ সেটা বাংলাদেশ। তার ছেলে বলছে মাকে একবার বাংলাদেশ ঘোরাবে। সত্যি কানে ঠিক শুনছেন তো তিনি? কোনো ছলনায় এরা এসে আবার তো জোটেনি এই সাত সকালে। উঠে পড়েন ইন্দুবালা। পড়ে থাকে আধ কাটা এঁচড়, ডালনার না কাটা আলু, মোচা, আরও অনেক তরিতরকারি। ছেলের কাছে এগিয়ে এসে জানতে চান, হঠাৎ বাংলাদেশ যাওয়ার কথা বলছিস কেন? আমি না মরা পর্যন্ত এই বাড়ি তোমরা বিক্রি করতে পারবে না খোকা। প্রদীপ হো হো করে হাসি। তুমি কি করে ভাবলে আমি বাড়ি বিক্রি করার জন্য তোমাকে বাংলাদেশের লোভ দেখাবো? ইন্দুবালা বিশ্বাস করেন না তার ছেলে মেয়েদের। এই তো সামনের চক্রবর্তী বাড়ির মেয়ে দুটো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট তুলে দিল। সম্পূর্ণা এবার এগিয়ে আসে। ইন্দুবালার বড় ছেলের বউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে কাটা কাটা, তীক্ষ্ণ, নুন ছড়ানোর মতো। আপনি ভুল বলছেন মা, চক্রবর্তী বাড়ির সাথে আপনার ছেলে মেয়েদের গোলাবেন না। আমরা বাংলাদেশের ট্যুর প্ল্যান করছিলাম। প্রদীপ তাই ভেবেছিল আপনি গেলে আমাদের ভালো লাগবে। ও তো কোনোদিন দেখেনি। কলকাতা স্টেশন থেকে এখনও ট্রেন ছাড়ছে, মৈত্রী এক্সপ্রেস। এর মধ্যে বাড়ি বিক্রির কথা আসছে কি করে? আর আমাদের সবার বাড়ি তো আছে মা। ট্রেন ছাড়ছে বাংলাদেশের জন্য, এই বড় খবরটা ইন্দুবালার কাছে ছিল না এতদিন। ট্রেনে করে যাওয়া যাবে খুলনা? বড় ছেলে বলে, যাবে। ইন্দুবালা প্রশ্ন করেন, জানলার ধারে সিট পাবো খোকা? প্রদীপ জানিয়ে দেয়, পাবে। আমরা একটা খুব রিজার্ভেশন করে নেব মা, সেখানে আমরা 3 জন ছাড়া আর কেউ থাকবে না। কেমন যেন ফুরফুরে মেজাজের হয়ে যান ইন্দুবালা। বাড়ির সামনের তুলসী মঞ্চটাকে স্পষ্ট করে দেখতে পান। মাকে, বাবাকে, ঠাম্মাকে, ভাইকে, মনিরুলকে। বড় ছেলে বউকে এঁচড়ের ডানলা, মোচার ঘণ্ট, পাবদার ঝোল আর কাঁচা আমের চাটনি খাইয়ে বাড়ি পাঠান। ভাত খেতে আসা কালেক্টর অফিসের কেরানি থেকে শুরু করে সামনের মেসের ছেলেগুলো, এমনকি পাঁচু পাগলও জেনে যায় ট্রেনে করে ইন্দুবালা বাংলাদেশ যাবেন। সারা রাত ওপরের ঘরে ঘটর ঘটর করে কিসের যেন আওয়াজ হয়। ধনঞ্জয় যতক্ষণ জেগেছিল শুনেছে। অনেক ভোরে ইন্দুবালার ডাকাটাকিতে ঘুম ভেঙে যায় তার। কি হয়েছে মা, এত ভোরে? চোখ কচলায় ধনঞ্জয়। দেখে ইন্দুবালার পরিপাটি করে চুল বাঁধা, নতুন কাপড় পরা, কোথাও যাওয়ার প্রস্তুতি। কি হলো মা, কি হলো কি মা তোমার? নাতি পাসপোর্টের ফটো তোলার জন্য তোমাকে নিয়ে যাবে বেলা 9টায়। এখন থেকে কাপড় পরে বসে আছো কেন? ইন্দুবালা হুকুমের সুরে বলে, একটা ট্যাক্সি রাখ, আমি কলকাতা স্টেশন যাব। ধনঞ্জয় বলে, হ্যাঁ, এত সকালে কলকাতা স্টেশনে? তোমার মাথা কি সত্যি খারাপ হলো? ইন্দুবালা কোনো কথা না বলে দরজার দিকে এগোলে কোনো রকমে উঠে জামা পরে দৌড় লাগায় ধনঞ্জয়। এই মোট তার অনেক দিনের চেনা। বেশি কথা বললে জেদ আরও বাড়বে, নিজেও চলে যেতে পারে। তখন হিতে বিপরীত হবে। দাদাবাবুদের কাছে কৈফিয়ত দিতে দিতে যান কাবার হবার জোগাড়। তাই কথা না বাড়িয়ে একটা ট্যাক্সি ডেকে নিজেও চেপে বসে ধনঞ্জয়। 2টো প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়। ইন্দুবালা বলেন, জিজ্ঞেস কর মৈত্রী এক্সপ্রেস কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। একজন টিটি দেখিয়ে দেয়। ওই তো দাঁড়িয়ে আছে। কিন্তু ওদিকে তো যেতে পারবেন না, সময় হয়নি এখনো। টিকিট আছে তো? পাসপোর্ট ভিসা চেক হবে। দূর থেকে মৈত্রী এক্সপ্রেস দেখেন ইন্দুবালা। বড় বড় করে বোর্ডে লেখা কলকাতা খুলনা।
কিন্তু সেই আগের ট্রেনটার মতো সবজেটে নয়তো, কেমন যেন ধূসর নীল। আচ্ছা, আপনি ঠিক বলছেন তো ভাই, এই ট্রেনটাই তো যাবে খুলনা, এই ট্রেনটাই যাবে খুলনা। ইন্দুবালা এবার নিজে জানতে চান। বিরক্ত হয় টিটি। একে ইন্টারন্যাশনাল ট্রেন, তার উপরে ঝক্কি আছে অনেক। দেখতেই তো পাচ্ছেন লেখা আছে সবকিছু। কিন্তু এই ট্রেনের সামনে তো শেষবারের মতো মনিরুলের সঙ্গে দেখা হয়নি ইন্দুবালার। দুই দেশের মধ্যে যখন সব যোগাযোগ বন্ধ, তখন সেই সবজেটের ট্রেনটাই কি একটা থেমে থাকা সময়ের মতো দাঁড়িয়ে থাকতো না শিয়ালদার স্টেশনে? মাঝে মাঝে লক্ষ্মীর সাথে শুধু সেই ট্রেনটা দেখবেন বলে চলে আসতেন ইন্দুবালা। সেই ট্রেনের গায়ে হাত দিলে তিনি তার দেশকে দেখতে পেতেন, গ্রামটাকে দেখতে পেতেন, গন্ধ পেতেন কপোতাক্ষের। না না না, এই ট্রেন তার সেই সবুজ কাঁচা আমতেল রঙের ট্রেন নয়। এই ট্রেন কি করে যাবে খুলনা? বসে পড়েন ইন্দুবালা। চোখ দিয়ে টিপ টিপ করে বৃষ্টির মতো পড়তে থাকে জল। অনেক দিন আগে ৭১-এ তাদের কলাপোতার বাড়িটা পুড়িয়ে দিয়েছিল খানসিনারা। বাড়ির সাথে পুড়েছিল মা, ভাই, আরও অনেকে। বাড়িটাকে পাওয়া যাবে না তিনি নিশ্চিত জানেন। এবার যদি গিয়ে গ্রামটাকেই না খুঁজে পান, যদি বোসপুকুরটাই আর না থাকে, কপোতাক্ষের ঘাট, মনিরুলের বাড়ির উঠোন, বড় খেলার মাঠের ফলসা গাছ, তাহলে কার কাছে ফিরে যাচ্ছেন ইন্দুবালা? যারা ছিল আজ নেই, নাকি যারা মরেও বেঁচে আছেন ইন্দুবালার মধ্যে? নীরবে কাঁদেন ইন্দুবালা, কিন্তু কান্নাটাও বা কার জন্যে? কোনো সদুত্তর পান না নিজের থেকে। শুধু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার মানুষদের ভিড় বাড়ে। তারা দেখেন ৭০ পেরোনো এক মহিলা চুপ করে বসে আছেন দেশে ফিরব বলে, যার সত্যি আজ দেশে ফেরার পথে অপেক্ষা করে থাকার কেউ নেই। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।